আসসালামু আলাইকুম। এনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয় নিশ্চিত নয় ট্রাইব্যুনাল। হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক। শিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলেছে শিক্ষা উপদেষ্টা। এনআইডির তথ্য বেহাত। বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন। সাবেক মন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 21 কোটি টাকার সন্ধান। উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি পেতে কর্মকর্তাদের পরীক্ষা দিতে হবে। $300 মিলিয়ন পাচার। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি বঙ্গোপসাগর অঞ্চলের গুরুত্ব এবং এর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সময় বলেছেন, এই অঞ্চলটি এখন আন্তর্জাতিক শক্তিগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরকে সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলতে চায়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিতি জান্নাত। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং তাদের অধিকার নিশ্চিত না হলে অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, স্থিতিশীলতা বজায় রাখতে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন এবং এই অঞ্চলে নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ তৈরি করতে হবে। সেমিনারে তিনি বলেন, জাপান এই অঞ্চলে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে, যা এখানে অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখনকার বিশ্ব পরিস্থিতিতে বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিশ্চিত নয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে নোটিশ জারি হলে পুলিশকে এনসিবি শাখা জানাবে। দেশে সরকার পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে চাইছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকার 10 নভেম্বর ইন্টারপোলকে চিঠি দিয়েছে রেড অ্যালার্ট নোটিশ জারির জন্য। তাজুল ইসলাম বলেন, হাসিনা গুম, গণহত্যা এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং বিদেশে পলাতক। ইন্টারপোলকে দ্রুত গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেআইনিভাবে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন গত 5 আগস্ট। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এএফ হাসান আরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটক উপদেষ্টা 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর 23 ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রীয় শোক উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশে মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিতি জান্নাত। হাসান আরিফের জানাজার 3টি অনুসন্ধান করা হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে, এরপর হাইকোর্ট প্রাঙ্গণ এবং শেষ জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। তার মরদেহ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা রয়েছে এবং তার মেয়ে কানাডা থেকে দেশে ফিরে 25 ডিসেম্বর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তিনি 1941 সালের 10 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি ডিগ্রি করার পর 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে বাংলাদেশে এসে হাইকোর্ট তথা আইন ও বিচার বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন এবং 2008 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। শিক্ষক নিয়োগে অনিয়ম বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি গুরুতর সমস্যা হিসাবে চিহ্নিত রয়েছে, যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদী পঙ্গু হওয়ার পথে নিয়ে যাচ্ছে। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন 2024-এ এ মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের মধ্যে দলীয় রাজনীতি ও ছাত্র রাজনীতির নেতিবাচক প্রভাব রয়েছে এবং
গত ১.৫ দশকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম প্রাতিষ্ঠানিক দুর্বলতা সৃষ্টি করেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। ডাক্তার মাহমুদ আরো উল্লেখ করেন যে দেশের নতুন প্রজন্ম উচ্চ মাধ্যমিকের পর বিদেশে চলে যাচ্ছে, যা জাতির জন্য ক্ষতিকর। তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য গুরুত্বারোপ করেন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করেন। দেশের বাইরে থাকা উচ্চমানের শিক্ষক ও গবেষকদের ফেরত আনতে কাজ চলছে, যা নতুন সুযোগ প্রসারিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সহ শিক্ষাখাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং শিক্ষাঙ্গনে বর্তমান সংকট ও তার সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এবং নির্বাচন কমিশনের ইসির মধ্যে জাতীয় পরিচয়পত্রের এনআইডি সেবা সংক্রান্ত চুক্তি বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়ে চুক্তির শর্ত লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে আগামী ১৫ দিনের মধ্যে বিসিসিকে বকেয়া পরিশোধ করতে হবে। চুক্তি অনুযায়ী বিসিসি নির্বাচনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে শেয়ার করতে পারবে না। তবে বিসিসি এই শর্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। নির্বাচন কমিশন জানায় তারা ৩ সেপ্টেম্বর বিসিসির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিল, কিন্তু বিসিসি জবাব দিতে অস্বীকার করেছে। পরবর্তীতে ৬ অক্টোবর ৩ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হলে প্রদত্ত জবাব নির্বাচনের জন্য সন্তোষজনক হয়নি। এছাড়া প্রযোজ্য ফি চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় চুক্তিটি বাতিল করা হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশের ডিজিটাল পরিচয় ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাথাব্যথা সৃষ্টি করেছে এবং এতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা বাড়বে বলে আশা করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছে, যেখানে তার ৩টি ব্যাংকে মোট ২১ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এই টাকা সংক্রান্ত ১৬টি অ্যাকাউন্ট বিভিন্ন ব্যাংকে শনাক্ত করা হয়েছে এবং তা ফ্রিজ করা হয়েছে। তদন্তে জানা গেছে ব্র্যাক ব্যাংক, সিটিজেন ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আনিসুল হক ও তার পরিবারের নামের উপর এই বিপুল পরিমাণ টাকা জমাটবদ্ধ রয়েছে, যা ব্যাংকের ৬টি হিসাব রয়েছে, যেগুলোতে ব্যাপক ফিক্সড ডিপোজিট পত্র রয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কিছু হিসাবও রয়েছে, যেখানে তার পরিবারের সদস্যদের নামে বড় অঙ্কের টাকা রাখা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানিয়েছেন যে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলছে। তাদের দাবি, আনিসুল হকের আয়ের সঙ্গে এই টাকার যোগসূত্র নেই, যা সন্দেহজনক। এদিকে দুদককে অভিযোগ দেওয়া হয়েছে যে আনিসুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে শত শত কোটি টাকা লোপাট করেছেন। অনুসন্ধানের পর চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সরকারি চাকরিজীবীদের সুবিধাভোগের একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে গত ১.৫ যুগের সরকারের প্রেক্ষাপটে সরকারি চাকরিদের মধ্যে দুটি ভিন্ন পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে। এক পক্ষ সংস্কারকে সমর্থন করছে এবং অন্য পক্ষ তার বিরোধিতা করছে, কারণ তারা সরকারের অন্যতম সুবিধাভোগী। টেক্সট নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। সরকারি চাকরির মধ্যে রাজনীতির প্রভাব, প্রশাসন ক্যাডারের আধিপত্য এবং অন্যান্য ক্যাডারদের প্রতি বৈষম্য বিষয়গুলো উল্লেখযোগ্য। পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলোর প্রভাব এবং বাস্তবায়নের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সরকারি চাকরিতে সংস্কার প্রয়োজন। জনসেবার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে কেবল নীতি নয়, সেই সঙ্গে কার্যকর বাস্তবায়নও জরুরি। আবেদনকারীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা উচিত। এ বিষয়গুলো বুঝতে পারলে সরকারের সক্ষমতা ও নাগরিক সেবার মান বৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে। তবে বাস্তবে এই পরিবর্তনগুলো কতটুকু কার্যকর হবে এবং কতটুকু রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতি রয়েছে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আপনার দেওয়া সংবাদে জানা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কার্যক্রম চলছে, যা ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং বিশেষ আশ্রয়ণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
দুদক এই ধরনের অভিযোগের বিষয়ে গভীর তদন্ত চালাচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আইনগত প্রক্রিয়া হতে পারে। দেখছিলেন এনএনটিভির রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।